হ্যালো, গুড আফটারনুন। আমরা আজকে ক্যাপিটাল গেন স্টার্ট করব। চ্যাপ্টার ক্যাপিটাল গেন। অনেকদিন ধরেই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করছিলাম। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চলবে, কিন্তু অনেকটা বোরিং হয়ে যাচ্ছে, একই চ্যাপ্টার অনেকদিন ধরে করছি, তাই ক্যাপিটাল গেন স্টার্ট করা যাক। বলে রাখি, ক্যাপিটাল গেন খুবই সোজা, ভীষণই সোজা। ঠিক আছে? আর এটাতে অনেক মার্কসও ওঠে ভালোভাবে। ক্যাপিটাল গেন একটা শর্ট আমি ডেসক্রিপশন দিয়ে থাকি। ক্যাপিটাল গেন মানে কি? ক্যাপিটাল গেন মানে হলো, ঠিক আছে, ধরে নাও আমার একটা উম, বাড়ি আছে। তো বাড়িটা আমি কিনেছিলাম, বাড়িটা আমি আজকে বিক্রি করলাম। ধরুন না, আজকে আমি সেল করলাম বাড়িটা, বাড়িটা আজকে আমি সেল করলাম কত টাকায়? ধরে নাও বাড়ি না, ল্যান্ড ধরে নাও। ধরে নাও আমার একটা ল্যান্ড ছিল, ল্যান্ডটা আমি সেল করলাম আজকে 10 লাখ রুপিসে। কত? 10 লাখ রুপিসে। বাট আমি ল্যান্ডটা কিনেছিলাম 1 বছর আগে। ক বছর আগে? 1 বছর আগে। তখন যে কিনেছিলাম তখন তার দাম কত ছিল? মানে আমি পারচেস কত দিয়ে করেছিলাম? পারচেস করেছিলাম আমি, ধরে নে, 8 লাখ দিয়ে। তাহলে আমার হাতে প্রফিট কত হলো? 9 লাখ। এটাকেই বলা হয় ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন। ঠিক আছে? তার মানে কি? সিম্পল, ভেরি সিম্পল। আমি ল্যান্ডটা 1 বছর আগে কিনেছিলাম ক টাকা দিয়ে? 8 লাখ রুপিস দিয়ে। আর আমি আজকে কটাকে বিক্রি করছি? 10 লাখ রুপিসে। তাহলে আমার হাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? 2 লাখ হবে তো। সরি, সরি, কি জানি, এটা মিস্টেক হয়ে গেল। এটা তো 2 লাখ হবে, তাই না? 2 লাখ। তো কি হচ্ছে তাহলে? আমি জমিটা কিনেছিলাম 8 লাখ রুপিসে আর বিক্রি করলাম 10 লাখে। তাহলে আজকে আমার প্রফিট কত? 2 লাখ। এটাকেই বলবো আমি ক্যাপিটাল গেন। এটাকেই বলবো আমি ক্যাপিটাল গেন। তো ক্যাপিটাল গেন, ঠিক আছে, ক্যাপিটাল গেন হতে গেলে তাহলে কি দাদা, আমরা যে কোনো জিনিস বিক্রি করব, যে কোনো জিনিস বিক্রি করলে সেখানে আমি ক্যাপিটাল গেন পাবো? মানে আমি ধরে নাও আমার যা ইচ্ছা বিক্রি করলাম, কিনেছিলাম নিশ্চয়ই একটা দামেতে আর বিক্রি করলাম, তাহলে আমার ক্যাপিটাল গেন হবে? না, তাহলে ক্যাপিটাল গেন হবে না। কেননা ক্যাপিটাল গেন হতে গেলে 3টে কন্ডিশন ফুলফিল করতে হবে। কোন সে 3টে কন্ডিশন? এই 3টে কন্ডিশন। এক, এক তো যে অ্যাসেটটা আমি বিক্রি করবো সেটা ক্যাপিটাল অ্যাসেট হতে হবে। কি হতে হবে? ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট মানে হচ্ছে, ধরে নাও আমি একটা জুতো কিনলাম। আমার জুতো কি আমার ক্যাপিটাল? না। আমি ধরে নাও খাবার জিনিস কিনলাম, কিনে বিক্রি করলাম। হয়তো খাবার জিনিস আমি কিনেছিলাম, আমি একটা 1 বোতল ধরে নাও স্প্রাইট কিনেছিলাম, কিনে আমি বিক্রি করলাম। আমার খেতে ইচ্ছা করছে না, আমি অন্য একজনকে ট্রান্সফার করে দিলাম। তাহলে কি সেটাকে ক্যাপিটাল বলা যাবে? ক্যাপিটাল অ্যাসেট? না, ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না। ক্যাপিটাল অ্যাসেট সেরকমই জিনিস যেগুলো কেনা হয় আমার একটা লং টার্ম ইউজের ইন্টেনশন নিয়ে। ইউজের ইন্টেনশন নিয়ে, লং টার্ম, তো তাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। তাই সেরকম কোনো অ্যাসেটে বিক্রি করলে ক্যাপিটাল গেন হবে। যেমন আমি যে একটু আগে উদাহরণ দিলাম, ল্যান্ড। ল্যান্ড আমি কিনি কেন? লং টার্ম বিক্রির উদ্দেশ্য নিয়ে, লং টার্মে আমি ইউজ করার উদ্দেশ্য নিয়ে। কোনো কারণে আমি 1 বছরের মধ্যে বিক্রি করছি, বা কোনো কারণে আমি 2 বা 3 বছরের মধ্যে বিক্রি করছি, বাট আমার ইন্টেনশন কি ছিল কেনার সময়? লং টার্ম। তাকেই ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। তাই যে কোনো জিনিস বিক্রি করলে ক্যাপিটাল গেন হয় না। ক্যাপিটাল গেন কখন হবে? যখন ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করব। ঠিক আছে? দ্য অ্যাসেট ট্রান্সফার সাচ ক্যাপিটাল অ্যাসেট। এবার কি হবে? ক্যাপিটাল অ্যাসেট তো আমার আছেই, বা ক্যাপিটাল অ্যাসেটটা বিক্রি করতে হবে বা ট্রান্সফার করতে হবে, মানে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাবে, তবেই ক্যাপিটাল গেন অ্যারাইজ হতে পারে। তারপরে কি বলছে? ওই সেম কথা, যে প্রফিট আর গেন হতে হবে, অর নেগেটিভ মানে লসও হতে পারে। তো প্রফিট আর গেন বা লস এটা হতে হবে। কিছুই হলো না তো সেটাকে আমরা ক্যাপিটাল গেনে আনবই না। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন চলেই আসছে দাদা, তাহলে ক্যাপিটাল অ্যাসেট বলতে কাকে বলবো? ল্যান্ড তো বুঝে গেলাম, বাট আরো কি কিছু ডিটেলে বলা যায় যাতে আমি বুঝতে পারবো ক্যাপিটাল অ্যাসেট কি জিনিস? দেখো, ক্যাপিটাল অ্যাসেট
কি বলছে, এনি কাইন্ড অফ প্রপার্টি হেল্ড বাই অ্যাসেসি হোয়েদার অর নট ইন দ্য কানেকশন অফ বিজনেস অর প্রফেশন। মানে কি বলছে, যে কোনো ধরনের ক্যাপিটাল অ্যাসেট মানে লং টার্ম অ্যাসেট, হেল্ড বাই অ্যাসেসি মানে নিয়ে আছে, সেটা বিজনেসে ইউজও করতে পারে আর কি করতে পারে, আর মানে পার্সোনাল ইউজও করতে পারে। যেমন ধরে না, একটা কোম্পানি বড় একটা মেশিন কিনে বসে আছে, সেই মেশিনটা ধরে নাও 1 বছরের মাথায় কোনো কারণেতে বিক্রি করছে। তো সেই বিক্রি করে যে একটা বিজনেস, বিজনেস নর্মালি, দেখো একটা জিনিস তোমায় বলে রাখি, বিজনেস অ্যান্ড প্রফেশনটা একটু জানা উচিত তোমার এর জানার আগে। বিজনেস অ্যান্ড প্রফেশন, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন কি বলছে, দাদা আপনি যা মাল কিনছেন আর যা বিক্রি করছেন, তার থেকে যা হবে সেটা ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনই হবে। তো যেমন ধরুন আমি স্টক কিনলাম 10 লাখ টাকার, স্টক কিনলাম, সে স্টক কি করব, বিক্রি করব অবভিয়াসলি, স্টক কিনলাম কেন, বিক্রি করার জন্য। তো তো স্টকটাকে সেল করলাম, সেল করে আমি ধরুন না 12 লাখ পেলাম, তাহলে আমার কি হলো, 2 লাখ গেন হলো। এই 2 লাখ গেন ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না, এই 2 লাখ গেন ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না বা ক্যাপিটাল গেনের মধ্যে পড়ে না, এটা বিজনেস অ্যান্ড প্রফেশনে পড়ে, কেননা আমি বিজনেস করে পেয়েছি জিনিসটা। বাট এখানে এটা যদি স্টক না হয়ে, স্টক তো আমি কেন কেন কিনি, স্টক আমি বিক্রি করার উদ্দেশ্যে কিনি। তো স্টক না হয়ে এটা যদি হয়ে যেত আমার বড় একটা মেশিনারি, বা ধরে নাও ফ্যাক্টরির শেড, মেশিনারি, এটা ধরে নাও মেশিনারি হয়ে গেল। মেশিনারি হলে কি হবে, না এখন এটাকে আর বিজনেস, বিজনেস বলে, মেশিনারি সেল করলাম বলে, যেমন স্টক সেল করলে বিজনেস অ্যান্ড প্রফেশনের প্রফিট বলে দিই, সেরকম মেশিনারি সেল করলে আমি তাকে বিজনেস অ্যান্ড প্রফেশন বলতে পারবো না। কেননা মেশিনারি হলো আমার ক্যাপিটাল অ্যাসেট, আর ক্যাপিটাল অ্যাসেট আমি মেশিনারি কিনেছি কেন, মেশিনারি কিনেছি লং টার্ম ইউজ করার জন্য, তাই এটা আমার ক্যাপিটাল অ্যাসেট, আর এটাকে যদি বিক্রি করি আমার ক্যাপিটাল গেন হবে। তাহলে আমি যদি আমার আমার নিজের কোনো লং টার্ম অ্যাসেট বিক্রি করি তাহলেও এটা আমার ক্যাপিটাল গেন হবে, আমি যদি আমার বিজনেসের কোনো লং টার্ম অ্যাসেট বিক্রি করি তাহলেও সেটা আমার ক্যাপিটাল গেনের মধ্যেই পড়বে। আর কি বলছে, ইন সিকিউরিটিজ হেল্ড বাই ফরেন ইনস্টিটিউশন অর ইনভেস্টর হুইচ হ্যাজ invested in securities in accordance with the রেগুলেশন মেড আন্ডার দ্য সেবি অ্যাক্ট। তো এটা খুব একটা চাপের না, এটা নিয়ে টেনশন করতে হবে না। এই লাইনটাই ভালো করে একটু মাথায় রেখে দেবে যে ক্যাপিটাল অ্যাসেট হতে হবে, সেটা বিজনেসেরও হতে পারে বা নর্মালও হতে পারে, ঠিক আছে। ক্যাপিটাল অ্যাসেট মে বি মুভেবল অর ইমুভেবল, মানে কি বলছে, ক্যাপিটাল অ্যাসেট মুভেবল হতে পারে, ইমুভেবল হতে পারে। যেমন ধরে নাও আমার একটা গোল্ড বিস্কিট আছে, এখন গোল্ড বিস্কিট তো আমি ধরে নাও বিক্রি, বা গোল্ডের অর্নামেন্ট আছে, আমার অনেক জিনিসপত্র আছে গোল্ডের, আমার হয়তো থালা আছে বা থালা বলবো না, ওটা বলা ভুল হবে, অর্নামেন্ট আছে মানে জুয়েলারি আছে গোল্ডের, ঠিক আছে, খুব ভালো জুয়েলারি আছে। তো আমি তো ধরে নাও আমার ব্যবসা জুয়েলারি বিক্রি করা নয়, আমি জুয়েলারি কিনেছি ফর পার্সোনাল ইউজ বা আমার নিজের ব্যবহারের জন্য। এখন যদি সেই জুয়েলারি আমি বিক্রি করি, সেই জুয়েলারি যদি আমি বিক্রি করি, তাহলে তাকে বলা হবে ক্যাপিটাল ট্রানজাকশন, ক্যাপিটাল অ্যাসেট, অ্যান্ড ক্যাপিটাল অ্যাসেট থেকে যদি কোনো গেন হয় তাই ক্যাপিটাল গেন বলা হবে। এগুলো হচ্ছে মুভেবল, মুভেবল মানে যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর যদি ধরা হয় ইমুভেবল, ইমুভেবল মানে হচ্ছে যেটাকে আমরা কি করতে পারি, যেটাকে আমরা সরাতে পারি না। যেমন ধরে নাও ল্যান্ড, ল্যান্ড আমি যদি কিনে রাখি, আমি তো অন্য কাউকে ডেলিভারি দেওয়ার সময় ল্যান্ডটাকে খুলে নিয়ে গিয়ে তাকে ডেলিভারি দিতে পারবো না, তো সেটা আমার ইমুভেবল হয়ে গেল, ঠিক আছে। ট্যাঞ্জেবল অর ফার্নিচার ও জুয়েলারি, ওকে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, প্রপার্টি ইনক্লুডস রাইট ইন রিলেশন টু ইন্ডিয়ান কোম্পানি, এটাও দরকার নেই আমার। আচ্ছা বাট বলছে যে ক্যাপিটাল অ্যাসেট মানে তো বুঝে গেলে, তাহলে যেটা আমার লং টার্ম ইউজের জন্য আমি নিজের কাছে রাখবো, যেটাকে আমার বিক্রি করার জন্য কিনিনি বা বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল না, নর্মাল আমি ইউজের জন্য কিনেছিলাম, এরকম কোনো অ্যাসেটকে আমি ক্যাপিটাল অ্যাসেট বলবো। সেটা বিজনেসের মধ্যে ইউজ করা যেতে পারে বা পার্সোনাল ইউজও করা যেতে পারে। তারপর কি বলছে, তারপর বলছে যে এটা মুভেবল হতে পারে, ইমুভেবল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, বাট ডাজ নট ইনক্লুড দ্য ফলোইং, কিন্তু নিচের জিনিসগুলোকে বলছে এইগুলো ক্যাপিটাল অ্যাসেট বলা, নিচের কিছু এক্সপ্লেনেশন দিয়েছে, সেই এক্সপ্লেনেশনগুলোকে বলছে কি এগুলোকে ভাই ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না, মানে এইগুলোকে যদি সেল করো তাহলে তুমি ইনকাম ফ্রম ইনকাম ফ্রম
ক্যাপিটাল গেন বলতে পারবে না। কি বলতে পারবে না? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। তা সেগুলো কোন জিনিসগুলো যেগুলোকে ডাইরেক্টলি সরকার বলে দিচ্ছে ভাই এগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, তাই এইগুলোকে বিক্রি করলে কোনো ক্যাপিটাল গেন হবে না? সেটা কি জিনিস? স্টক ইন ট্রেড। স্টক ইন ট্রেড মানে হচ্ছে, যেমন আমি তোমাকে বলেছিলাম একটু আগে, ধরে নাও আমার বিজনেস আমার করা আছে, আমি বিজনেসের মধ্যে আমি ধরে নাও সাইকেল বিক্রি করি। তো আমার সাইকেল আমার ধরে নাও 10 লাখ টাকা সাইকেল কিনেছি আর বিক্রি করেছি 12 লাখেতে, তাহলে আমার 2 লাখ ইনকাম হয়ে গেল। তো এই স্টক যদি বিক্রি করি তাহলে তাকে ক্যাপিটাল গেন বলা যাবে না, কেননা এটা বিজনেস অ্যান্ড প্রফেশনের ম্যাটার। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরে নাও আহ, একটা বিজনেসের একটা বিজনেসের, তোমরা নিজেরই উত্তর দেবে, ছোটবেলা থেকে আমরা এটা শিখে এসেছি। একটা বিজনেস, ওকে, দুটো বিজনেস আছে, দুটো বিজনেস, এক নাম্বার সরি, দুটো বিজনেস আছে, ঠিক আছে, এক আর দুই। ফার্স্ট বিজনেসটার কাছে একটা ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাটে নিজের অফিস আছে, ঠিক আছে, নিজের অফিস আছে, অফিস করে রেখেছে, অফিস আছে, ওকে। আর একটা ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটটা এমনি পড়ে আছে, ঠিক আছে, পরে অফিস করার চিন্তা ভাবনা চলছে, পরে ওখানে অফিস করা হবে এই চিন্তা ভাবনা চলছে। এখন বলো তো, এই যে ফ্ল্যাটগুলো, এটা কি বিজনেসটার ক্যাপিটাল অ্যাসেট? এটা কি বিজনেসের ক্যাপিটাল অ্যাসেট নাকি এমনি এমনি? এটা বিজনেসটার ক্যাপিটাল অ্যাসেট, কেননা এটাকে ইউজ করার জন্য তারা রেখেছে। অপরপক্ষে 2 নম্বর বাড়িটা ভেবে দেখো, 2 নম্বর যে বিজনেসটা, সেই বিজনেসটা কি বলছে? সেই বিজনেসের কাছে অনেকগুলো ফ্ল্যাট আছে। এবার বলবে এতগুলো ফ্ল্যাট কেন? এই এতগুলো ফ্ল্যাট কেন, কেননা বিজনেসটার ব্যবসাই হচ্ছে ফ্ল্যাট বিক্রি করা। সে কি করে? সে অল্প দামে অনেক ফ্ল্যাট কিনে নেয় বিভিন্ন লোকের থেকে, আর সেটাকে ওয়েট করে যখন দাম ভালো খদ্দের পায় সেটাকে বিক্রি করে দেয়। তাহলে দেখো, এর কাছেও ফ্ল্যাট আছে, এর কাছেও ফ্ল্যাট আছে, বাট দুটোর ইউজের ক্ষেত্রে ডিফারেন্স আছে। নাম্বার ওয়ান ইউজ করছে জিনিসটাকে, মানে ইন ফিউচার সেটাকে ইউজ করার জন্য রাখছে। আর নাম্বার 2 এর কোনো ইউজ করার ইন্টেনশনই নেই, সে সেটাকে বিক্রি করার জন্য কিনেছে, মানে কিনবে বিক্রি করবে, কিনবে বিক্রি করবে। তাহলে ফ্ল্যাট তাহলে ফ্ল্যাটগুলো 1 নম্বরের ক্ষেত্রে এটা ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে, আর 2 নম্বর বিজনেসের ক্ষেত্রে এটা স্টক হিসাবে গণ্য হবে। আর 1 নম্বর জন যদি সেই ফ্ল্যাটটা বিক্রি করে, তাহলে সেখানে যদি গেন হয় তাকে ক্যাপিটাল গেন বলা হবে। আর 2 নম্বর জন যদি সেই ফ্ল্যাট বিক্রি করে, আর সেই ফ্ল্যাট বিক্রি করে যদি কোনো প্রফিট হয়, তাহলে সেই প্রফিটকে বিজনেস অ্যান্ড প্রফেশনের মধ্যে আনা হবে, কেননা ওরা বিজনেসের উদ্দেশ্যে কিনেছিল। তো এই হচ্ছে স্টক ইন ট্রেডের ব্যাপার। স্টক যদি হয় তাহলে সেটাকে বলা যাবে না ক্যাপিটাল অ্যাসেট, সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না, ঠিক আছে। যেমন সেকেন্ডের ক্ষেত্রে ফ্ল্যাটগুলো স্টক হিসেবে ইউজ হচ্ছিল, বাট ফার্স্টের ক্ষেত্রে সেটা কিন্তু স্টক ছিল না, সেটা অ্যাসেট ছিল। এখানে কি বলছে দেখো, এটাই বলছে ট্রিটমেন্ট অফ প্রফিট অন সেল অফ স্টক। তাহলে স্টক সেল করে যদি প্রফিট পায় সেটা কোন জায়গায় যাবে? ট্যাক্সেবল আন্ডার দ্য হেড অফ প্রফিট অ্যান্ড গেইনস অফ অফ বিজনেস অর প্রফেশন। পার্সোনাল এফেক্ট, পার্সোনাল এফেক্টকেও বলেছে ভাই এরা ক্যাপিটাল অ্যাসেট নয়। পার্সোনাল এফেক্ট কেমন? ধরে নাও আমার একটা কার আছে, আমার একটা কার আছে। আচ্ছা, তোমাকে একটু আগে একটা জিনিস বলে রাখি, নেগেটিভ ইনকাম কি জিনিস আমি আগেও বলেছি। ধরো না আমার ইনকাম হলো 1 লাখ, তাহলে আমি 1 লাখের উপর ট্যাক্স দেবো তো? ধরুন আমার ইনকাম না হয় লস হয়ে গেল 1 লাখ, আমি কোনো জিনিস বিক্রি করলাম, আমার লস হলো কত? 1 লাখ, তাহলে কি আমি 1 লাখের উপর ট্যাক্স দেবো? না, ট্যাক্স দেবো না। বরঞ্চ যদি আমার -1 লাখ থাকে, ধরে নাও আমার একটা সিম্পল জিনিস বুঝে নাও আগে, ঠিক আছে? কি বুঝবে? ধরে নাও একটা লোকের স্যালারি থেকে ইনকাম ছিল 2 লাখ, ছেড়ে দাও 3 লাখ, আর লোকটার ক্যাপিটাল গেনে ইনকাম হলো 1 লাখ, তাহলে লোকটার টোটাল ইনকাম কত হলো? 4 লাখ। তাহলে লোকটা কত টাকার উপর ট্যাক্স দেবে? 4 লাখের উপরে। সেই আরেকটা লোকে ধরে নাও স্যালারি থেকে ইনকাম ছিল 3 লাখ, স্যালারি থেকে ইনকাম ছিল 3 লাখ, আর ক্যাপিটাল গেন ছিল, লস ছিল ক্যাপিটাল গেনেতে, ইনকাম করতে পারেনি, নেট তার কত হলো? 2 লাখ। তাহলে সে ভদ্রলোক কত টাকার উপর ট্যাক্স দেবে?
2 লাখের উপরে, সে ভদ্রলোক কত টাকা উপর ট্যাক্স দেবে? 2 লাখের উপরে। তাহলে দেখো নেগেটিভ ইনকাম মানে কি হচ্ছে? নেগেটিভ ইনকাম মানে আমার ইনকামটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, ফলে ট্যাক্সও কম টাকার উপর দিতে হবে। এবার এইখানেই দেখো পার্সোনাল এফেক্ট মানে কি বলেছে। পার্সোনাল এফেক্ট মানে কি বলছে? পার্সোনাল এফেক্ট means any movable property held for personal use of the assessee or for any dependent member of his family। তার মানে কি, আমার ধরুন একটা কার ছিল, কি ছিল? কার। কারটা আমি কত টাকা কিনেছিলাম? ধরে নেওয়া যাক আমি 10 লাখে কিনেছিলাম। ধরে নাও আমি 10 লাখে কিনেছিলাম কারটা, ঠিক আছে? এখন দেখো কার আমার পার্সোনাল ইউজের জন্য কিনি, তাই তো? তাহলে এখানে ওইটাই বলছে পার্সোনাল এফেক্ট। পার্সোনাল এফেক্ট, কারকে পার্সোনাল এফেক্ট বলেছে, পার্সোনাল ইউজের জন্য কিনলাম। তাহলে কার বিক্রি করে যদি কোনো প্রফিট হয়, তাহলে সেটাকে আমি ক্যাপিটাল গেনে নিতে পারবো না। এবার তোমার মনেই হবে কেন এরকম নিয়ম, কেন সরকার নিজের প্রফিট ছেড়ে দিচ্ছে। এখন যদি এটাকে ক্যাপিটাল গেন বলতো তাহলে ক্যাপিটাল গেন হতো, ক্যাপিটাল গেন হলে সরকার বেশি করে টাকা পেতো। তাহলে ক্যাপিটাল গেনের ডেফিনিশন থেকে কেন একে সরানো হয়েছে একটু পরে বলছি। কার হলো, কারের পর ধরো তুমি জামা কাপড় কিনলে নিজের জন্য ব্যবহারের জন্য, জামা কাপড় কিনলে, সেই জামা কাপড় বিক্রি করলে সেটাকেও ক্যাপিটাল গেন বলা হবে না। তারপর ধরো না আমি ফার্নিচার কিনলাম, আমি একটা ফার্নিচার কিনলাম ঘরের ইউজের জন্য, বা ধরুন একটা বেড কিনলাম, বেড কিনে সেটাকে 1 বছর পর বিক্রি করতে যাচ্ছি, তাই সেই বিক্রি করেও যদি আমার যা হবে তাকেও ক্যাপিটাল গেন বলা যাবে না। কেননা এই বেড, ফার্নিচার, কার এগুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে মানা হয় না, এগুলোকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে মানাই হয় না। এবার আমি বলছি কারণটা কি, সরকার আমাদেরকে ছাড় দেয়নি কোনো, কেননা ক্যাপিটাল অ্যাসেট হলে সরকারের ইনকাম হবে, ক্যাপিটাল গেন হবে। তাই কি মনে হচ্ছে সরকার কি ছাড় দিচ্ছে? না। কেননা আমি 10 লাখ টাকা যদি কার কিনি, সেই কারটা যদি আমি বিক্রি করি, আমি কি আর 10 লাখ পাবো? পাবো না, আমি তার থেকে কম টাকাই পাবো। তাহলে আমার ইনকাম তো হবেই না, বরঞ্চ লস হয়ে যাবে বা নেগেটিভ ইনকাম হবে। আর নেগেটিভ ইনকাম একটু আগেই দেখালাম কি করে, নেগেটিভ ইনকাম আমার টোটাল ইনকামকে কমিয়ে দেয়, তাহলে কম টাকার উপর ট্যাক্স দিতে হবে। তাই এমন কিছু জিনিস তাই ক্যাপিটাল অ্যাসেট। হ্যালো, এবার বলছি পার্সোনাল এফেক্ট। তাই পার্সোনাল এফেক্টগুলোকে কি করে, পার্সোনাল এফেক্টগুলোকে আমরা ক্যাপিটাল বলে মানা হয় না। কেননা সরকারও জানে যে পার্সোনালের এই সমস্ত জিনিসপত্রগুলোকে যদি বিক্রি করা হয় তাহলে কোনোদিন প্রফিট সম্ভব নয়, আর প্রফিট সম্ভব নয় মানে লস হবে, আর লস হলে সরকার কম ট্যাক্স পাবে। তাই তার থেকে ভালো কথা সরকার বলেছে ভাই তোরা যা ইচ্ছা কর, এই অ্যাসেটগুলোকে নিয়ে বিক্রি কর, সেল কর, ইনকাম কর, কেন যা ইচ্ছা কর, আমি কোনো জিনিসে নাক গলাবো না, না ট্যাক্স নেবো না ট্যাক্স দেবো, কোনো পুরোপুরি এই জিনিসটাকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। বাট সেদিক দিয়ে দেখতে গেলে এমন অনেক এমন অনেক অ্যাসেট আছে যেগুলো পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করে, কিন্তু সেগুলো বিক্রি করে প্রফিট হয়, কি হয়? প্রফিট হয়। সেগুলো কেমন, কোন জিনিসগুলো? এই জিনিসগুলো। তাই সরকার বলেছে দেখ ভাই, তোর পার্সোনাল জিনিস আছে যেগুলো বিক্রি করে লস হবে, সেগুলোকে আর ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে আনছি না, সেগুলোকে পার্সোনাল এফেক্ট দিয়ে দিচ্ছি, ক্যাপিটাল অ্যাসেট বলবো না। বাট তোর এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো বিক্রি করলে প্রফিট হতে পারে, আর সেগুলোকে আমি ক্যাপিটাল অ্যাসেটের আন্ডারে নেবো। কেননা তুই প্রফিট করলে তবেই তো বেশি টাকা ট্যাক্স দিবি, ইনকাম হলে তবেই তো ট্যাক্স হবে। সেগুলো কি? আমি পার্সোনাল ইউজের জন্য জুয়েলারি নিলাম, এখন আমি একটা জুয়েলারি কিনলাম 10,000 টাকা দিয়ে, গোল্ডের জুয়েলারি, আমি 2 বছর পর বিক্রি করতে গেলাম, আমার তো লাভ হতেই পারে। তো এই জুয়েলারিকে বলা হয় কি? ক্যাপিটাল অ্যাসেট। জুয়েলারিকে বলা হয় ক্যাপিটাল অ্যাসেট। তার মানে এটাকে পার্সোনাল এফেক্ট বলা হয় না, যদিও আমি পার্সোনাল ইউজের জন্য ইউজ করি জুয়েলারি, যেমন আমি ফার্নিচার ইউজ করি সেরকম জুয়েলারিও ইউজ করি। বাট জুয়েলারিকে পার্সোনাল এফেক্ট না বলে ক্যাপিটাল অ্যাসেট বলছে এই জন্যই, কেননা এটা বিক্রি করলে প্রফিট হবে, প্রফিট হলে ইনকাম হবে, ইনকাম হলে আমার ট্যাক্স দিতে হবে, যাতে করে আমি বেশি টাকা ট্যাক্স দিই, সেই জন্য এটাকে বলা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট। আর ফার্নিচারকে কেন সরিয়ে দিয়েছে?
ফার্নিচার এই জন্যই সরিয়ে দিয়েছে যে ফার্নিচার যদি বিক্রি করা হয় তাহলে প্রফিট হবে না, বরঞ্চ লস হবে। আর লস হলে অ্যাসেসি কম টাকা ট্যাক্স দেবে। তাই ওটাকে বলে যে ভাই তুই ঝামেলাই জানিস না। আর কি বলছে, আর্কিওলজিক্যাল কালেকশন। আর্কিওলজিক্যাল কালেকশন মানে কি হচ্ছে, আর্কিওলজিক্যাল কালেকশন মানে যে বহু পুরনো ধরনের জিনিস বা আর্কিটেক্ট এরকম ধরনের খুব ভ্যালুয়েবল আর্ট, ঠিক আছে, খুব ভ্যালুয়েবল ধরে নাও জিনিসপত্র আমার কাছে আছে। ধরে নাও মিশরের কিছু নিদর্শন আমার ঘরেতে বিডিং দিয়ে আমি কিনেছিলাম সেটা আছে। ধরে নাও আমার কাছে পুরনো কিছু পুঁথি আছে। এইসব জিনিসপত্র যেগুলো খুব ভ্যালুয়েবল, যেগুলো দিন দিন যার ভ্যালু বেড়ে যায়। যেমন ধরে নাও আমাদের হয়তো সিন্ধু সভ্যতার কোনো জিনিসপত্র যেটা অনেক টাকা দিয়ে কিনেছিলাম আমার কাছে জমানো আছে, বা অনেক পুরনো কয়েন, ঠিক আছে, অনেক পুরনো কয়েন আমার কাছে আছে। তো এগুলো কি পার্সোনাল জিনিস, নিজের জিনিস, বাট তাও এইগুলো ফিউচারে বিক্রি করলে প্রফিট করা সম্ভব। তাই বলেছে ভাই এগুলো কি, এগুলো ক্যাপিটাল অ্যাসেট, এগুলো পার্সোনাল এফেক্ট নয়। তাই জন্য এখানে বলেছে দেখো, বাট এক্সক্লুড দ্য ফলোয়িং, মানে নিচের গুলো নয়। কি নয়? পার্সোনাল জিনিস নয়। তাহলে কি এগুলো, এগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। ড্রয়িং, এবার ধরো না ড্রয়িং বলতে গিয়ে তুমি ভেবো না যে তোমার ছোট ড্রয়িং, ঠিক আছে, তোমার ওই হাতে আমরা বাচ্চারা যেমন ছোটবেলায় আঁকতাম না, একটা সূর্য একটা বাড়ি, ওইসব ড্রয়িং নয়। ড্রয়িং মানে হচ্ছে ভ্যালুয়েবল ড্রয়িং, যেগুলো অনেক দামে বিক্রি করা পসিবল। বা ধরে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ড্রয়িং। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রয়িং তুমি প্রিন্ট পেয়ে যাবে, বাট নিজের হাতে আঁকা ড্রয়িং আর প্রিন্টের মধ্যে পার্থক্য আছে না। নিজের হাতে আঁকার ড্রয়িং পুরো ইউনিক, যেটা আর পসিবল নয় এখন জেনারেট করা। তাই ওটা রিয়ার প্রোডাক্ট হিসেবে বিবেচনা করা হয়, আর ওর ভ্যালু বেশি। তাই ড্রয়িং বলতে ওইগুলোকে বোঝানো হয়। আমরা ছোটখাটো যেসব মজার জন্য আঁকি, দ্যাটস নট কল ড্রয়িং অ্যাকচুয়ালি, ওকে। পেন্টিংস, সেই সেম জিনিস। স্কাল্পচার, স্কাল্পচার মানে ওই পুরোনো পুঁথি, যেটা আমি একটু আগে বলছিলাম, পুরোনো পুঁথি, কোনো লেখা যেগুলো খুবই ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ, যার হেভি ভ্যালু আছে সেগুলো। আর কি, এনি ওয়ার্ক অফ আর্ট মানে হচ্ছে, ধরে নাও আমার বাড়িতে কোনো একটা খুব ওয়ার্ক অফ আর্ট মানে আর্টিস্টিক ভাবে একটা জিনিস তৈরি করা হলো, বা এমন জিনিস করা হলো মানে দেখার মতো জিনিস একটা, ঠিক আছে, খুব ভ্যালুয়েবল, ইভেন ফিউচারেতেও ওর দাম বাড়বে। তো সেই ক্ষেত্রে যেখানেই ভ্যালু চলে আসছে, মানে যার ভ্যালু অ্যাড হবে, ফিউচার যার ভ্যালু বাড়বে, সেই সমস্ত জিনিসগুলোকে সরকার বলেছে ভাই তোরা পার্সোনাল পারপাসে ইউজ কর কি না ইউজ করে আমার জানা দরকার নেই, বাট ওটা ক্যাপিটাল অ্যাসেট, আর ওকে বিক্রি করে যদি কোনো ইনকাম করিস, ওইগুলোকে বিক্রি করে যদি কোনো ইনকাম করিস, তার উপরে আমাকে কি দিতে হবে, আমাকে ট্যাক্স দিতে হবে। আমি সরকারকে বললাম তাহলে আমার যে পার্সোনাল জামা কাপড় বিক্রি করি, যা ফার্নিচার বিক্রি করি, ওইগুলো বিক্রি করে লস করি, তা সরকার তো আমার ট্যাক্স ছাড় দেওয়ার কথা। না ভাই না, কেননা ওইগুলোকে ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনের মধ্যেই আনা হয়নি। এবার বলছে যে একটু ওই জুয়েলারি বললাম না, জুয়েলারি মানে কি, ভেরি ইজি। জুয়েলারি মানে হচ্ছে এনি অর্নামেন্টস মেড অফ গোল্ড, প্ল্যাটিনাম অর এনি আদার প্রিসিয়াস মেটাল। প্রিসিয়াস মানে হচ্ছে ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ। অ্যান্ড এনি অ্যালয়, অ্যালয় মানে হচ্ছে ওই কম্বিনেশন, মানে ধরুন একটু সোনা একটু রূপো মেলানো হলো বা ব্রোঞ্জ মেলানো, মানে কম্বিনেশন। তো এইগুলোই বলছে, ইম্পর্টেন্ট কিছু না। জুয়েলারি মানে তোমরা ভালোভাবেই জানো, সেগুলোকে জুয়েলারি বলা হয়। এবার আসছে কি, এগ্রিকালচার এরিয়া, এগ্রিকালচার ল্যান্ড আর রুরাল এরিয়া। তো দেখো বুঝে নাও সরকার কি বলছে। গভর্নমেন্ট কি বলছে জেনে নাও, দেখো ধরে নাও এই একটা গ্রাম আছে, এর একটা ভিলেজ আছে, গ্রাম, হ্যাঁ, শহর নয়। এই গ্রামে অধিকাংশ লোকই খেটে খাওয়া মানুষ, অত পড়াশোনা কিছু জানে না, ছোটখাটো জমি রাখে, এগ্রিকালচারের জন্য ইউজ করে জমি, বা এগ্রিকালচার এরিয়ার জমি ইউজ করে, এগ্রিকালচারের জন্য ইউজ করুক বা যে কোনো কাজের জন্য ইউজ করুক, বাট এগ্রিকালচার গ্রামের মধ্যে আছে। সেই জমিগুলো যদি বিক্রি করে, সেই জমিগুলো যদি বিক্রি করে, সেই জমি থেকে যদি ইনকাম হয়, তাকে বলা হয় ভাই এটা ক্যাপিটাল গেন নয়। তাই সেই লোকগুলোকে ট্যাক্স দিতে হবে না। কেন দিতে হবে না, দেখো গ্রামের লোকেরা খুবই সাহসিদ্ধ হয়, খুবই গরিব মানুষ হয়, এবার তারা এত রুল বা ল সম্বন্ধে জানে না, তারা এত ইনকাম ট্যাক্স সম্বন্ধে বোঝে না। তাই বলা হয়েছে কি, ভাই ভিলেজে আছিস, তোর জমি আছে, বিক্রি করছিস কর, আমার কোনো আপত্তি নেই, আর আমি এসব ব্যাপারে জড়াচ্ছি না। কেননা অনেক ক্ষেত্রে ভিলেজকে বা গ্রামকে অনেক ছাড় দেওয়া হয়ে থাকে, অনেক ছাড় দেওয়া হয়ে থাকে। এবার একটা জিনিস আমাকে বলো, ধরে নাও, দেখো কোনো জিনিসের শুরু হতে গেলে একটা জিনিসের শেষ হতে হবে। ধরে নাও এইখানেতে
কলকাতার বর্ডার, এটা হচ্ছে কলকাতার বর্ডার। দেখি কলকাতার বর্ডার, কলকাতা এদিকে, তো কলকাতা ছেড়ে দাও, একটা বড় শহর এইদিকে, শহর, হ্যাঁ একটা শহর এদিকে, টাউন এদিকে একটা টাউন আছে, আর এটা হচ্ছে টাউনের বর্ডার। আর ঠিক এর পর থেকে শুরু হচ্ছে একটা ভিলেজ, এরপর থেকে শুরু হচ্ছে একটা ভিলেজ, একটা গ্রাম। এটা একটা শহর, এটা একটা গ্রাম। এবার একটা জিনিস বলো, এতখানি অবধি যদি জমি ধরি আমি, এগুলোকে টাউন বলা হবে, টাউন অ্যাসেট বলা হবে। ঠিক এই লাইনটা থেকে পেরোতেই ভিলেজ শুরু হয়ে যাবে। তাহলে একটা লোক যদি এইখানে জমি বিক্রি করে, তাহলে তাকে ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে কি হবে না? নিশ্চয়ই ধরা হবে, কারণ টাউনে বসে জমি বিক্রি করছে, এই জায়গাগুলো জমি বিক্রি করলে। অপর একটা লোক ঠিক 1 মিটার দূরে, 1 মিটার দূরে, কারণ বাউন্ডারি তো বড় বাউন্ডারি হবে না, এটা তো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার না যে একটা বড় বাউন্ডারি হবে, ঠিক 1 মিটারের দূরে জমি বিক্রি করলো, ঠিক আছে? এবার তুমি বলো, এই লোকটা বেচারা ট্যাক্স দিচ্ছে, আর এই লোকটা ট্যাক্স দেবে না? কেন দেবে না? শুধুমাত্র একটা 1 মিটার দূরত্বে থাকে বলে? সেই জন্যই বলা হচ্ছে যে দেখো, শহরও তো এখানে আছে, এখানে তো শহর আছে, ঠিক আছে, বাট শহরের একটা রেস কিন্তু রয়েই যায় গ্রামের মধ্যে, যত গ্রাম কাছে থাকবে, তাই না? দেখো, এইটা তো শহর হলো, এটা শহরের বর্ডার হলো, এটা বর্ডার হলো, এই বর্ডার থেকে ধরে না একটুখানি দূরত্ব, এটাও পুরোপুরি শহর না হলেও পুরোপুরি গ্রামও তো নয়, কেননা জাস্ট একটুখানি দূরত্ব, সবই প্রায় সেম, লোকজনও সেম, সবার চিন্তা ভাবনাও সেম, সবার নলেজও সেম। দেখো এইখানে একটা এডুকেটেড লোক বাস করে, একটা লোক যে ট্যাক্স দেয়, যে বুদ্ধিমান লোক, সবই বোঝা গেল। ঠিক 1 মিটার দূরে যে লোকটা বাস করে, বা একটা বাড়ির পরে, বা একটা ছোট্ট ডিস্টেন্সের পরে যে লোকটা বাস করে, তার একদমই এডুকেশন নেই, সে কিছু বোঝে না, হাদা বোবা, এটা তো ভাবা চলে না, না? সরকার বলেছে কি, দেখ ভাই দেখ, গ্রাম্য এরিয়াকে তো আমি ছাড় দিচ্ছি, ভিলেজকে আমি ছাড় দিচ্ছি, বাট যে ভিলেজের এরিয়াটা একদম টাউনের কাছাকাছি হয়ে আছে, সেই এরিয়াগুলোতে যদি জমি বিক্রি করা হয়, তাহলে আমি তাকে বলবো কি, বলবো যে এইটাও ক্যাপিটাল হিসেবে হিসেবে ট্রিট হবে, এটাকে গ্রামীণ জমি বলা চলবে না। যেমন সরকার বললো, দেখ ভাই এটা টাউন, এই টাউন থেকে এতখানি দূরত্বে যদি কোনো জমি থাকে, টাউন কিন্তু এখানেই শেষ, দেখো এই বর্ডারটাই কিন্তু টাউন শেষ, এই বর্ডারটাই টাউন শেষ, টাউন এখানেই আছে, এই সব এরিয়া ভিলেজ। তাও সরকার বলছে যে টাউনের থেকে একটা রেডিয়াস মেপে দেবে, যে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার, এই 4 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো জমি কেনা বেচা হয়, সেটাকেও ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করা হবে, সেটাকে কি হিসাবে ট্রিট করা হবে? ক্যাপিটাল অ্যাসেট। এবার ধরে নাও, তো এটা বোঝা গেল, সেটাও ক্যাপিটাল হিসেবে মানে যদিও দেখো টাউন এখানে, টাউন এইটা, ঠিক আছে, আর এই এরিয়াটা ভিলেজ, বাট তাও এই ভিলেজেরও একটা পার্ট, মানে টাউন থেকে যত একটা ডিস্টেন্স বলে, যে এই ডিস্টেন্সের মধ্যে এরিয়াকেও আমরা টাউন হিসেবেই ট্রিট করব, যদিও ভিলেজ, বাট তাও টাউন হিসেবে ট্রিট করবো। আর এখানে যদি কোনো জমি কেনা বেচা হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো যে ক্যাপিটাল অ্যাসেট, আর তার উপর ট্যাক্স নেবো। বাট ওই রেঞ্জের বাইরে যদি কোনো জমি বিক্রি করা হয়, তখন অনেক দূরত্ব আছে, দেখো তখন অনেক দূরত্ব আছে, এইখানে একটা জমি আর এইখানে টাউন, এর থেকে অনেক ডিস্টেন্স, তাই এতটা ডিস্টেন্স এসে যায়, মানে এটাকে গ্রাম হিসেবে ধরে নেওয়া হবে। আর এখানে যদি কোনো কি হয়, এখানে যদি কোনো জমি বিক্রি হয়, সেটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না, ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। এবার একটা জিনিস ভাবো, এই টাউনটায় অনেক কম লোক বাস করে, তাই এর যে রেডিয়েশনটা বেরোনো উচিত, সেটা কম এরিয়া বেরোনো উচিত, মানে এর যে টাউনের যে ছাপটা গ্রামের মধ্যে কম পড়বে। এই টাউনটায় অনেক বেশি লোক বাস করে, অনেক হাইফাই টাউন, তাহলে এর কিন্তু রেডিয়েশনটা আরো বেশি হওয়া উচিত, মানে এর আরো প্রভাবটা গ্রামের উপর আরো বেশি হওয়া উচিত। ধরে না একটা ছোট্ট শহর, একদমই ছোট্ট, মানে গ্রামই বলা যায় প্রায়, হয়তো শহর নামই আছে, সেই শহরের বর্ডার থেকে মানে সংলগ্ন যে গ্রামটা, সেটা যতখানি ডেভেলপড হবে, একটা হেভি হাইলি ডেভেলপড টাউনের সংলগ্ন এরিয়া তার থেকে অনেক বেশি, অনেক মানে ঠিক পাশের গ্রামটা অনেক বেশি ডেভেলপড হবে। তাহলে সেই যত বড় এরিয়া, যত বড় টাউন, তা তত রেডিয়েশনটা বেশি হওয়া উচিত। এখানে সেটাই বলেছে, দেখো বলছে কি,
আমি যে বললাম না এই টাউন হবে, আর এর থেকে একটা ডিস্টেন্স বলে হবে যে এই টাউনের পরেও এই ডিস্টেন্স অনুযায়ী যদি জমি কোনো কেনা বেচা হয় সেটাকে ক্যাপিটাল অ্যাসেটই ধরা হবে। সেটা কি বলতে থাকো, যদি যে টাউনের কথা আমরা বলছি, যে শহরের কথা আমরা বলছি, সেই শহরেতে 10,000-এর বেশি লোক বাস করে বাট 1 লাখের কম লোক বাস করে, 10,000-এর বেশি বাট 1 লাখের কম, তাহলে এই যে টাউনের পরে যে এরিয়াটা ধরা হবে এটা 2 কিলোমিটার দূরত্ব অব্দি ধরা হবে। রেডিয়াসটা কি হবে? 2 কিলোমিটার দূরত্ব, মানে ওই টাউন থেকে 2 কিলোমিটার অব্দি, টাউন থেকে ওই টাউনের বর্ডার থেকে 2 কিলোমিটার অবধি মানে ভিলেজের যত জমি থাকবে সেটাকে ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে। যদি সেই টাউনটার 1 লাখের বেশি লোক থাকে বাট 10 লাখের কম লোক থাকে তাহলে 6 কিলোমিটার ধরা হবে। কত ধরা হবে? 6 কিলোমিটার, মানে আরো বেশি ধরা, মানে টাউনটা আরো বড়, রেডিয়াসও বড় হয়ে যাবে। যে ভাই এত দূর অবধি, মানে 6 কিলোমিটার দূর অবধি, 6 কিলোমিটার দূর অবধি সব যা এরিয়া থাকবে সেই এরিয়াকে কি বলা হবে? ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। সেই এরিয়ার জমিকে কি বলা হবে? ক্যাপিটাল অ্যাসেট। আর যদি সেখানে 10 লাখেরও বেশি লোক থাকে তাহলে আপ টু 8 কিলোমিটার অবধি সেই রেডিয়াস ছড়িয়ে যাবে, আপ টু 8 কিলোমিটার অবধি সেই রেডিয়াস ছড়িয়ে যাবে। এই কি population according to the last census, কোনো অসুবিধা নেই। if such land is not agricultural land it will be treated as capital asset respect of the location। এবার কি বলছে, তো এই ল্যান্ডটা এখানে একটা কি বলছে দেখো, if the land is not agricultural land that will be treated as capital asset, মানে ধরো না আমি গ্রামেতেই আছি, লোকেশন দেখো এনি লোকেশন ইরেসপেক্টিভ অফ ইটস লোকেশন, মানে আমি গ্রামেই আছি আর ধরো না আমার যে জমিটা সেটা আমি এগ্রিকালচারের জন্য ইউজ করছি না, কেননা ছাড় সাধারণত এগ্রিকালচারকে দেওয়া হয়, এগ্রিকালচারকে আমাদের দেশেতে প্রাধান্য দেওয়া হয়, এগ্রিকালচারের ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়। তো সেই জন্য এগ্রিকালচার এর জন্য ব্যবহার না করে আমি যদি অন্য কোনো পারপাসের জন্য ব্যবহার করে থাকি তাহলে এই ছাড়টা বা একে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। ধরে না আমি গ্রামেতেই আছি বাট আমি দোকান হিসেবে একটা জমি আছে সেখানে আমি দোকান দোকান লাগিয়েছি, জুতোর দোকান বা ধরে নাও কসমেটিকের দোকান লাগিয়েছি, তো সেই জমি যদি বিক্রি করি সেই জমিকেও ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে। if the agricultural land is located outside India it will be treated as capital asset, মানে ধরে নাও আউটসাইড ইন্ডিয়া মানে ল্যান্ড আমার ধরে নাও আমেরিকাতে একটা ল্যান্ড আছে কেনা, ঠিক আছে, সেই সেই জায়গায় বিক্রি করলাম, তো এরকম মানে আউটসাইড ইন্ডিয়ার বাইরে যদি কিছু হয়, তো ইন্ডিয়ার বাইরে হলে তো সরকার ছাড় দেবেই না, না নিজের দেশের এগ্রিকালচারকে ছাড় দিচ্ছে, অন্য দেশের এগ্রিকালচারকে তো ছাড় দেবে না। Typically, gold bond. Following gold bond issued by central government are not capital asset. সাধারণত গোল্ড বন্ড একটা সিকিউরিটিসের মধ্যে পড়ে বা শেয়ার টাইপের জিনিসও বলতে পারো গোল্ড বন্ড। তো সাধারণত বন্ডস তুমি যদি বিক্রি করো, যদি লং টার্ম যদি তুমি বিক্রি করো তাহলে সেটাকে ক্যাপিটাল গেন বলা হয়। বাট কিছু কিছু বন্ড আছে যেগুলোকে বিক্রি করলে ক্যাপিটাল গেন বলা হবে না, সেগুলো হচ্ছে এই তিনটে বন্ড, কি 6.5% গোল্ড বন্ড, 7% গোল্ড বন্ড আর ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড 1980, 1980 অ্যান্ড 1977। তো এইগুলোকে যদি আমি বিক্রি করি তাহলে একে লং টার্ম ক্যাপিটাল গেন বলা যাবে না, সরি একে ক্যাপিটাল গেন বলা যাবে না, কেননা এগুলোকে ক্যাপিটাল অ্যাসেটই বলা হয় না। এবার তুমি বলে দাদা সব বন্ড ক্যাপিটাল অ্যাসেট কিন্তু এই বন্ডগুলো ক্যাপিটাল অ্যাসেট নয় কেন? এই বন্ডগুলো কি এমন দোষ করলো যে একে ক্যাপিটাল অ্যাসেট বলা যাবে না? বা এই বন্ডগুলো কি এমন হেল্প করলো যে একে সরকার ক্যাপিটাল অ্যাসেট বলছে না? কেননা এই বন্ডগুলো যদি বিক্রি হয়, বিক্রি করলে নিশ্চয়ই প্রফিট হবে, প্রফিট হলে সরকার টাকা পেতো, ইনকাম পেতো, ট্যাক্স পেতো, তাহলে একে ক্যাপিটাল অ্যাসেট থেকে কেন বার করা হলো? একে নর্মাল কেন বলা হচ্ছে যে এর উপর ট্যাক্স দিতে হবে না? কেননা এই যে 1970 সাল, 1980 সাল দেখে মনে হচ্ছে না খুব কাছাকাছি তিনটে সাল আছে। এই এই যে ফেজটা ছিল না 1975 থেকে 1980 অবধি, 1975 থেকে 1980 অবধি সরকারের ভীষণ পরিমাণে টাকা দরকার পড়ে গেছিল, সরকারের ভীষণ পরিমাণে টাকার দরকার পড়ে গেছিল। তাই সরকার বলেছিল দেখ ভাই আমি এখন বন্ড ইস্যু করব, আর বন্ড ইস্যু করে সরকার টাকা মার্কেট থেকে তুলেছিল, বন্ড ইস্যু করে সরকার টাকা মার্কেট থেকে তুলেছিল। তাই সেই সময় সরকার বলেছিল যে এই বন্ড যখনই বিক্রি করা হবে তখনই নর্মাল বিক্রি করা হবে, আর সরকার এই বন্ড বিক্রি থেকে যদি কোনো প্রফিট হয় তার উপর ট্যাক্স নেবে না, কেননা সরকারের তখন অনেক টাকা দরকার ছিল, তাই সরকার এটাকে ট্যাক্স ফ্রি বন্ড বলে ফেলেছিল যে এর এর উপর কোনো গেইন করলে ট্যাক্স দিতে হবে না। তাহলে কি হয়েছিল, তাহলে লোক বেশি করে এই বন্ড কিনেছিল, বন্ড কেনার ফলে লোক যখন বন্ড কিনবে তার মানে কি সরকারকে টাকা দেবে তারপর বন্ড কিনবে, আর সরকার অনেক পরিমাণে টাকা তুলেছিল। তাই এইটা ছিল সরকারের একটা স্ট্র্যাটেজি।
স্পেশাল বিয়ারার বন্ড 1991 ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আর নট ক্যাপিটাল অ্যাসেট। এটাও ঠিক সিমিলার কারণের জন্যই হয়েছিল, ঠিক আছে, সিমিলার ভাবেই ধরে রাখতে পারো। গোল্ড ডিপোজিট বন্ড, gold deposit bond issued under the gold deposit scheme 1999 or deposit certificate issued under the gold monetization scheme 2015 issued by the central government or আর নট ক্যাপিটাল অ্যাসেট, এটাকেও তুমি সেম ভাবে ধরে নিতে পারো। তাহলে এই তিনটে বন্ডকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলতে পারবো না, ক্যাপিটাল অ্যাসেট বলতে পারবো না। এগুলোকে বিক্রি করলে কোনো ক্যাপিটাল গেন হয় না। যদিও আমি গেন করতেও, ধরো প্রফিট করলাম, আমি 10 লাখ টাকার আমার বন্ড ছিল, আমি বন্ডটা বিক্রি করে 8 লাখ টাকা, সরি 12 লাখ পেলাম, আমার 2 লাখ গেন হলো, বাট 2 লাখ গেনকে আমি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন বলবো না, আর এর উপর কোনো ট্যাক্সও দেবো না, গেনটা পুরো আমারই রয়ে গেল। ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেল, বিকজ প্রথম জিনিসগুলো একটু জানা দরকার ছিল, এরপরে আর কোনো খুব একটা অসুবিধা হবে না। ভালো করে এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, বুঝে নাও। আর দরকার পড়লে ভিডিওটাকে রিওয়াইন্ড করে বারবার দেখে যে জিনিসগুলো আমি উদাহরণ দিলাম সেগুলোকে খাতায় নোট ডাউন করে নাও। আর যার কাছে যা বই আছে তারা সেই বই থেকেও দেখতে পারো।